আসসালামু আলাইকুম। বেসিক ডেভেলপমেন্ট স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শামসুন নাহার। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান 11 অধ্যায় আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করব। আবহাওয়া ও জলবায়ু। আমরা কোন কাপড় পরব বা কী করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। 1 নম্বর আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক। প্রশ্ন: তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে? আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার কি করতে হবে? এটি একটি কাজ। কি করতে হবে? এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। 1. নিচের আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি? 2. নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন? 3. নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে? এই 3টি প্রশ্নের উত্তর আমরা এই যে একটি মানচিত্র দেওয়া আছে, এই মানচিত্র বিভিন্ন জেলার মানচিত্র, কোথায় বৃষ্টি, কোথায় রোদ, কোথায় হালকা ঝড় বৃষ্টি হবে, কি হবে তা সম্পূর্ণভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দিয়ে দেওয়া আছে। আমরা এই মানচিত্রটি থেকে এই প্রশ্নের উত্তরগুলো পাব। এখন 1 নম্বরের প্রশ্ন ছিল আমাদের, নিচের আবহাওয়া পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে? আমরা ঢাকায় দেখতে পাচ্ছি 32.5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 20.3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই আবহাওয়া থেকে সূর্যালোক পূর্ণ দিন এবং হালকা গরম আবহাওয়া আশা করতে পারি। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, নিচের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ঢাকা ও রাজশাহী। যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা সর্বোচ্চ ছিল কত? 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ঢাকা এবং রাজশাহীতে ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে 18.8 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্ন ছিল, নিচের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে? এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সর্বোচ্চ ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই আমি রংপুরে ভ্রমণ করার সময় ছাতা ব্যবহার করব। তাছাড়া এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু মেঘের ছবি দিয়েছে, বৃষ্টি এবং মেঘের ছবি। বাকি সবগুলিতে আমরা দেখতে পাচ্ছি মেঘ, তারপর সূর্য, এখানেও মেঘ সূর্য, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবগুলোতেই আছে মেঘ, বৃষ্টি, সূর্য, সব কিছু মিলিয়ে। শুধু রংপুরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বৃষ্টি এবং মেঘ, তার মানে এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আমরা আবহাওয়া ও জলবায়ুর সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোনো দিন কোনো কাপড় পরব এবং ছুটির দিন কী করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। এখানে একটি প্রশ্ন অথবা শূন্যস্থান যদি আসে যে আবহাওয়া কি, তাহলে আমরা লিখব আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এটি হলো আবহাওয়া কি এর উত্তর। তাছাড়া এখানে আসতে পারে আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের আকাশমণ্ডল ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এটিতে আমরা লিখতে পারবো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এটি শূন্যস্থান আকারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। জলবায়ু
কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। এখানে শূন্যস্থান যদি আসে অথবা 1 নম্বর প্রশ্ন আসতে পারে জলবায়ু কি, আমরা লিখব কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। এটি এভাবে 1 নম্বর প্রশ্ন আসতে পারে অথবা শূন্যস্থানও আসতে পারে। পুরোটা দিয়ে জাস্ট জলবায়ুটা শূন্যস্থান আকারে আসতে পারে। তাছাড়া এখানে আসতে পারে আবহাওয়া সবসময় কি, আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। অর্থাৎ এখানে আবহাওয়া কি, আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, এবং জলবায়ু কি, জলবায়ু হলো কোনো স্থানে বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। আমরা এখানে 2টি প্রশ্ন পেলাম। এটি শূন্যস্থান আকারেও আসতে পারে, আবহাওয়া কি এবং জলবায়ু কি। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি, আষাঢ়ের শুরু এবং শেষ হয় আগস্ট শ্রাবণ ভাদ্র মাসে। বর্ষায় বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাবনা সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। 1 নম্বরে আমরা পড়েছিলাম আবহাওয়া ও জলবায়ুর সম্পর্ক। এখন আমরা 2 নম্বর আলোচনা করব। 2 নম্বরে আছে বায়ুচাপ ও বায়ু প্রবাহ। বায়ুচাপ, বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ুচাপ কি, এটি একটি প্রশ্ন আকারে আসতে পারে। তাহলে আমরা লিখব বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির কারণ। আমরা এখন উচ্চচাপ এবং নিম্নচাপ নিয়ে আলোচনা করব। এখানে একটি কাজ আকারে আমরা দেখতে পাচ্ছি বালি ও পানি গরম করা। কি করতে হবে, এখানে 7টি পয়েন্ট দেওয়া আছে। তার মধ্যে 1 নাম্বার, একটি ট্রে 1 সেন্টিমিটার পুরো বালি ও অন্য একটি ট্রে 1 সেন্টিমিটার গভীর পানি দ্বারা পূর্ণ করি। 2, যদি সম্ভব হয় বালি ও পানি পূর্ণ ট্রে দুইটিতে থার্মোমিটার রাখি। 3, বালি ও পানির তাপমাত্রা হাত দিয়ে যাচাই করি। 4, ট্রে দুইটিকে রোদোজ্জ্বল স্থানে রাখি। 5, কোন ট্রেটি দ্রুত গরম হবে অনুমান করি। 6, 20 থেকে 30 মিনিট পর পুনরায় হাত দিয়ে পানি ও বালির তাপমাত্রা যাচাই করি এবং পূর্বের অনুমান সঠিক কিনা তা নিশ্চিত হই। সম্ভব হলে থার্মোমিটারের সাহায্যে বালি ও পানির তাপমাত্রা যাচাই করি। 7, ট্রে দুইটিকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে 1 ঘন্টার মতো রেখে দিই। দ্রষ্টব্য, একই তাপমাত্রার জন্য পরীক্ষাটি শুরুর পূর্বে বালি ও পানির শ্রেণীকক্ষে অন্তত পক্ষে 1 দিন রেখে দিতে হবে, তাছাড়া বালি শুকনো হতে হবে। এখানে একটি চিত্র দেওয়া আছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি সূর্য। এখানে একটি ট্রেতে পানি রাখা, একটি ট্রেতে বালি রাখা। অর্থাৎ উপরে আমাদের যে আমরা প্রশ্নগুলো পড়েছিলাম, যে প্রশ্নগুলো এই পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। সারসংক্ষেপ, সূর্যের আলোতে রাখার পর বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে, আবার ছায়ায় বালির ট্রেটি পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে। এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি উচ্চচাপ ও নিম্নচাপ। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পেলাম কিভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপের সৃষ্টি হয়। এই পুরোটা এখানে আমরা আলোচনা করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চচাপ ও নিম্নচাপ। নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়, এটিকে আমরা আরও ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে আমরা বলতে পারবো উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে।
বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, অর্থাৎ বায়ুটা যখন উষ্ণ হবে তখন তা হালকা হয়ে উপরের দিকে উঠবে, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হবে। অর্থাৎ বায়ু উষ্ণ হয়ে যখন জিনিসটি হালকা হয়ে ওপরের দিকে উঠবে, ওপরের দিকে যত উঠবে তত ওই স্থানটি ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা হয়ে গেলে সেটি নিম্নচাপের সৃষ্টি হবে। আবার আমরা দেখতে পাই সমুদ্রের উপরে বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। অর্থাৎ সমুদ্রের উপরে যে বায়ু স্থলভাগ থেকে যে ঠান্ডা হওয়ার কারণে এটি নিচে নেমে এসে ভারী হয়ে যায়। এই ভারী সমুদ্রের উপর বায়ুচাপ বেড়ে যায়, অর্থাৎ এটি উচ্চচাপের সৃষ্টি করে। বায়ু স্থলভাগটি যে ঠান্ডা হওয়ার কারণে যে ভারী হয়ে নিচের দিকে নেমে আসে, ওই নিচের দিকে নামার কারণে সমুদ্রের উপর বায়ুচাপ বেড়ে যায়, অর্থাৎ ওখানে উচ্চচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ অঞ্চলে গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতের স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তখন ওই স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। এখন আমরা বুঝতে পারলাম উচ্চচাপ ও নিম্নচাপের সৃষ্টি। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এখানে যদি আমাদের প্রশ্ন আসে যে কোন সময়ে বায়ু প্রবাহিত হয়, বাংলাদেশে কোন সময় বায়ু প্রবাহিত হয়, আমরা লিখব বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। অথবা এখানে যদি আলাদা আলাদা করে প্রশ্ন আসে যে বাংলাদেশে বর্ষাকালে কখন মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এবং শীতকালে কী বায়ু প্রবাহিত হয়, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের যে উষ্ণ, কোন মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ, তখন আমরা দিতে পারি জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ। তারপর শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। আগে আমরা পড়েছি উষ্ণ থাকে কোন সময়, এখন আমরা দেখব শীতল থাকে কোন সময়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতল থাকে। তারপর স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থায় বায়ু নিম্নচাপ ও উচ্চচাপ সৃষ্টি করে, আর এটি হলো মৌসুমী প্রবাহ সৃষ্টি। উচ্চচাপ ও নিম্নচাপ আলোচনার পরে এখন আমরা দেখব 3 নম্বরে আছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান। এখানে হয়তো 1 নম্বর প্রশ্ন অথবা শূন্যস্থান আসতে পারে, আবহাওয়ার এই উপাদানগুলো দেশ উপাদান, কিসের উপাদান, জলবায়ুর উপাদান, অথবা প্রশ্ন আসতে পারে আবহাওয়ার এই উপাদানগুলো কিসের উপাদান, জলবায়ুরও উপাদান। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কাজ, আর্দ্রতা ও বৃষ্টিপাত, এটা একটি কাজ আকারে দেওয়া আছে। কি করতে হবে? এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। নিচের ছকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ্য করি। 2, বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালে অবস্থা তুলনা করি। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। ছকের মধ্যে আছে মাসিক গড় বৃষ্টিপাত মিলিমিটার আর মাসিক গড় আর্দ্রতা পার্সেন্টেজ। এখানে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 12 মাসের যে মাসিক গড়টা বৃষ্টিপাতের আর আর্দ্রতার পার্সেন্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা এগুলো দেখে নেবে। এখন আমরা উপরের ছক থেকে একটি সারসংক্ষেপ দেখব। আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে। এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ আসতে পারে। আর্দ্রতা হলো কিসের জলীয় বাষ্পের পরিমাণ? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে আর্দ্রতা কি? আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তারপর এখানে শূন্যস্থান পূরণ আসতে পারে, যে শূন্যস্থান পূরণ আকারে আসতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ড্যাশ আর্দ্রতাও ড্যাশ, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে। তারপর বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। এটিও সংক্ষিপ্ত প্রশ্ন অথবা শূন্যস্থান পূরণ আকারে আসতে পারে। এখন আমরা 4 নম্বরে দেখতে পাবো বিরূপ আবহাওয়া। আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই, যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। এখানে আমরা দেখতে পাই একটি শূন্যস্থান আকারে আসতে পারে আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার প্রতিটি উপাদান কি পরিবর্তিত হচ্ছে? প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। তারপর তাপদাহ ও শৈত্যপ্রবাহ। অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপদাহ। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনো কখনো মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরে শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থায় হলো শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। তাপদাহ কি? অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপদাহ। সংক্ষিপ্ত প্রশ্ন অথবা শূন্যস্থান পূরণ। প্রতি বছরই অনুভব করি। আমরা প্রতি বছর কি অনুভব করি? তাপদাহ। বন্যা ও খরা। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। এখানে আমরা প্রশ্ন আকারে যদি দেখতে পাই, বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। কোন মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়? জুন থেকে সেপ্টেম্বর মাসে। তারপর আসতে পারে কত শতাংশ পানিতে তলিয়ে যায়? 1/5 পানিতে তলিয়ে যায়। এটি হচ্ছে বর্ষাকালে বাংলাদেশের কতটুকু তলিয়ে যায় তা আসতে পারে। তারপর অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। খরার কারণ কি? তাহলে আমরা লিখতে পারি অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। কালবৈশাখী। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তা কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। কালবৈশাখী কীভাবে সৃষ্টি হয়? স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখীর ঝড় বেশি হয়। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারশীল ধূসর মেঘ সোজা ওপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই কালবৈশাখী। টর্নেডো। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। টর্নেডো কি? টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। শক্তিশালী টর্নেডো কি করতে পারে? যদি আসে তাহলে আমরা লিখতে পারি শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে, অথবা এটি শূন্যস্থান পূরণ আকারেও আসতে পারে। তখন আমরা এই উত্তরটা দেব। টর্নেডো কি করতে পারে? টর্নেডো শক্তিশালী বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়।
অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি কতটুকু পর্যন্ত বিস্তৃত? এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। তারপর এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি ঘূর্ণিঝড় এবং এটি টর্নেডো। ঘূর্ণিঝড় কীভাবে ঘূর্ণায়মান হয়ে কীভাবে ঘূর্ণিঝড়টা হচ্ছে এটি তার চিত্র। এবং টর্নেডোটা কীভাবে হচ্ছে, যে নিম্ন থেকে উপরে হয়ে কীভাবে হাওয়াগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, এটি হচ্ছে টর্নেডো, এবং গতিটা কীভাবে সামনের দিকে যাচ্ছে এটি তাই দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা, আমাদের অধ্যায় আলোচনা শেষ হয়েছে। এখন আমরা অনুশীলনগুলো আলোচনা করব। অনুশীলনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর আছে সঠিক উত্তর। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন আছে, বায়ু তাপমাত্রা বলতে কি বোঝায়? ক, বায়ু কতটা গরম বা ঠান্ডা। খ, বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি। গ, বায়ু হালকা বা ভারী। ঘ, সূর্যের আলো বেশি না কম। এটি উত্তর হবে বায়ু কতটা গরম বা ঠান্ডা। 2 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে? ক, ঝড়। খ, বৃষ্টি। গ, কুয়াশা। ঘ, শৈত্যপ্রবাহ। এটির উত্তর হবে ঝড়, অর্থাৎ বায়ুচাপ কমে গেলে ঝড় হবে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? ক, বন্যা। খ, ভূমিকম্প। গ, তাপদাহ। ঘ, তুষারপাত। এখানে উত্তর হবে বন্যা, প্রতি বছরে বন্যা দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? ক, সময়। খ, স্থান। গ, দিক। ঘ, শক্তি। এটি হবে সময় পার্থক্য। তারপর 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। 2, আবহাওয়া কি? 3, আবহাওয়ার উপাদানগুলো কি কি? 4, সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়? 5, আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে? তাহলে আমরা উত্তরে দেখতে পাচ্ছি বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম। 3টি প্রাকৃতিক দুর্যোগ আমরা লিখতে পারি, কালবৈশাখী, টর্নেডো ও ঘূর্ণিঝড়। তারপর আবহাওয়া কি? এটা আমরা আগেও অধ্যায়ে আলোচনা করেছি। আবহাওয়া কি? আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত, বায়ুচাপ ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, সাধারণত কোন সময় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়? সাধারণত কোন সময়ে? সাধারণত দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়। 5 নম্বর, আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে সাহায্য করে? আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস যেভাবে সাহায্য করে সেটি হলো কোন দিন কোন কাপড় পরবো তা নির্ধারণ করতে সাহায্য করে। তারপর ছুটির দিনে আগাম কর্মপরিকল্পনা ঠিক করতে সাহায্য করে। বাইরে যাওয়ার ক্ষেত্রে ছাতা নিয়ে বের হব কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তারপর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্ন। 1, বায়ুচাপ কি? 2, কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? 3, বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? 4, কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। 5, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায়? 6, জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত এবং কেন? এই প্রত্যেকটি প্রশ্নের আলোচনা আমরা অধ্যায়ে সম্পূর্ণভাবে করেছি। শিক্ষার্থীরা, তোমরা আবারও এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং বুঝে নিজেদের খাতায় উত্তর লিখে নেবে। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন জানা থাকে বা তোমরা যদি কিছু বুঝতে চাও তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে উত্তরগুলো অবশ্যই দেব। আজকে এই অধ্যায় এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবারও হাজির হব। আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।